আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরেকটি আয়োজনে, যেখানে তোমাদেরকে আজকে দেখাবো যে গুচ্ছ 22-23 সেশনে, গুচ্ছ ইউনিট 22-23 সেশনে জিকেতে কী কী প্রশ্ন আসছিল সেখানে আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। আমরা দেখব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর কী, এবং সেইগুলোর সাথে আরও সংযোজিত তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় পরবর্তীতে আসতে পারে। তো চলো আমরা প্রশ্ন বিশ্লেষণে চলে যাই। আমাদের একদম প্রথম প্রশ্ন দেখো, যুক্তিবিদ্যা থেকে আসছে। যুক্তিবিদ জে.এস. মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? যুক্তিবিদ জে.এস. মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? তাহলে আমরা প্রথমে লিখি এটা কোন জায়গা থেকে আসছে প্রশ্নটা। এটা আসছে যুক্তিবিদ্যা থেকে। তাহলে দেখো, তোমাদের যাদের এইচএসসিতে যুক্তিবিদ্যা ছিল না তারা কিন্তু এই প্রশ্ন কখনো উত্তর করতে পারবে না, যদি উত্তর করতে চাও তাহলে কিন্তু এই অ্যাডমিশন পিরিয়ডে তোমাদের যুক্তিবিদ্যা জানা থাকা লাগবে, ম্যান্ডেটরি। এর জন্য তোমাদের জন্য কিন্তু আমাদের আলাদা করে যুক্তিবিদ্যার ক্লাস আছে, সাবজেক্টিভ ক্লাস আছে। আচ্ছা, যুক্তিবিদ জে.এস. মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? তিনি বলেছেন তিন ধরনের প্রকৃত আরোহর কথা বলছেন, এবং তার ভিতরে একটা হলো অবৈজ্ঞানিক আরোহ। তার মধ্যে একটা কি? অবৈজ্ঞানিক আরোহ। এবং তার মধ্যে যে তিনটা তোমার প্রকৃত আরোহ সেটা কি কি মুখস্থ করা লাগবে কিন্তু। একটা বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, আরেকটা কি? সাদৃশ্যমূলক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যমূলক আরোহ। এখন কথা হলো আরোহের বিষয়টা কি? আরোহ বানাম আমরা বলি না, আমরা পর্বত আরোহণ করে, তাহলে আরোহণ মানে কি? নিচ থেকে উপরে যাওয়া। আর এই আরোহণের একটা যুক্তিবিদ্যার একটা বিষয়, তার অপোজিটটা হলো অবরোহ, তার মানে উপর থেকে নিচে আসা। এখন নিচ থেকে উপরে আসা, উপর থেকে নিচে আসা বিষয়টা কি? আরোহর কথা যে আমরা বলতেছি, আরোহ বুঝলেই তার অপোজিটটা অবরোহ। তাহলে আমরা আরোহটা আগে বুঝি। আচ্ছা, মনে করো যে অল্প ছোট ছোট কিছু ইনফরমেশন নিয়ে একটা বড় ইনফরমেশন তুমি বা বড় একটা সিদ্ধান্তে আসছো। আবার বলি, মনে করো বেশ কিছু ছোট 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 সিদ্ধান্তের মাধ্যমে তুমি একটা বেশ কিছু ছোট ছোট উদাহরণের মাধ্যমে বা বেশ কিছু ছোট ছোট তথ্যের মাধ্যমে তুমি যে বড় সিদ্ধান্ততে আসতেছো, এটাকে বলা হয় আরোহ। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ মনে করো আমি বলতে পারি যে রহিম বই পড়ে, করিম বই পড়ে, ইদ্রিস বই পড়ে, আবিদ বই পড়ে, তারপরে মনে করো রহিম বই পড়ে, অতএব সকল ছেলেই বই পড়ে। তাহলে দেখো যে আবিদ বই পড়ে, রহিম বই পড়ে, আতিক বই পড়ে বা সাকিব বই পড়ে, যারাই বই পড়ুক না কেন, এরা সবাই কি? সবাই ছেলে বা সবাই পুরুষ বা সবাই মানুষ। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি? সকল ছেলে বই পড়ে। এটা হলো আরোহ। তাহলে অপোজিটটা কি? আমরা আগে বড় একটা কিছু জানবো, বড় একটা তথ্য আমাদের কাছে থাকবে, সেটার ভিত্তিতে আমরা ছোট একটা সিদ্ধান্তে আসবো। যেরকম কি হতে পারে যে সকল ছেলেই বই পড়ে, আবিদ একজন ছেলে, অতএব আবিদ বই পড়ে। তাহলে দেখো, একটা আমরা কম তথ্য থেকে বেশি তথ্যে যাচ্ছি, আরেকটা আমরা বেশি তথ্য থেকে কম তথ্যতে আসতেছি, তাই না? তাহলে বেশি থেকে কম অবরোহ, কম থেকে বেশি আরোহ। তাহলে জে.এস. মিলের মতে প্রকৃত আরোহ 3 প্রকার দেখলাম। তাহলে অপ্রকৃত আরোহ আবার কয় প্রকার? অপ্রকৃত আরোহ 3 প্রকার। তাহলে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন আরোহ। এগুলো বিস্তারিত তোমাদের কিন্তু যে সেপারেট ক্লাস আছে সেখানে দেখানো হবে। আচ্ছা, এখন দেখো যে কোন পদটি দুইবার দুই অর্থে ব্যবহৃত হলে সহ অনুমানের ক্ষেত্রে দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি ঘটে। তাহলে এইখানে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেরকম যে সহ অনুমান কি, তারপর দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি কি। তার আগে আমরা কি জানবো? এটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে যুক্তিবিদ্যা থেকে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে যুক্তিবিদ্যা থেকে। তাহলে আমরা আগে দেখি যে সহানুমান কি। সহানুমান হলো যুক্তির মাধ্যমে এক জানা বিষয় থেকে আরেকটি অজানা বিষয়ের সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছানো। এটা সাধারণ কাঠামো আমরা দেখব। তার আগে সহজে যদি বলি, মনে করো তুমি একটা জিনিস জানো আর একটা জিনিস হলো গিয়ে জানো না। তাহলে যে জানা থেকে অজানা, যেটা যে রাস্তা, যে পথ বা যেই হলো প্রক্রিয়া, সেটাকে কি বলে? সেটাকে সহানুমান বলে। এর কাঠামো কি আছে? এটা হলো গিয়ে পক্ষ, মানে যাকে নিয়ে কথা বলতেছে, মানে যার সম্পর্কে বলতেছে এটা পক্ষ। তারপর যেটা প্রমাণ করতে চাই সেটাকে বলে হলো গিয়ে সাধ্য, মানে আমি যে ডেস্টিনেশন বা যে কনক্লুশন আসতে চাই সেটা হলো গিয়ে সাধ্য। আর হেতু কি? হেতু হলো গিয়ে প্রমাণের কারণ, মানে আমি এটা কোন কারণে প্রমাণ করতে যাচ্ছি। এই বিষয়গুলা, এই 3টা বিষয় কিন্তু সহানুমানের অংশ। উদাহরণ দেখি,
পাহাড়ে ধোঁয়া আছে, পাহাড়ে ধোঁয়া আছে, তাহলে এটা আমাদের কি, এটাই যে জানা, আমরা বলতেছি না যে জানা, এটা কিন্তু জানা যে পাহাড়ে ধোঁয়া আছে, আমরা দেখতেছি, আমরা তো জানতেছি। এটা কি, এটা হলো গিয়ে পক্ষ। যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে, আগুন থাকে। এটা হলো গিয়ে আমাদের জানার ব্যাপ্তি, মানে এটা কি, এটা হলো গিয়ে আমাদের নলেজ, এটা আমাদের হলো গিয়ে নলেজ, যেই তথ্যটা আমাদের মানে ভিতরে আগে থেকেই আছে। তাই পাহাড়ে আগুন আছে, এটা হলো গিয়ে সাধ্য। তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি, আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, যে ওইখানে ধোঁয়া আছে, তাহলে ধোঁয়া কোন কারণে হচ্ছে বা কোন রিজনে ওইখানে ধোঁয়া আছে, তাই না? এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি, এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি, এটা হলো গিয়ে সাধ্য। আর আমরা যেই জিনিসটা দেখছি, আমরা যেই জিনিসটা দেখছি সেটা হলো গিয়ে পক্ষ। আর আমরা যেই নলেজের উপর বা যেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের ভিতরে যেটা আছে, আমাদের যেটা আমরা হয় বই পুস্তক পড়ে পেয়েছি বা আমরা আমাদের কোনো অনুশীলনের মাধ্যমে বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেটা পেয়েছি, সেটা হলো গিয়ে ব্যক্তি বা নলেজ। তাহলে সমনুমান বুঝলাম। আরেকটা বিষয় ছিল যে দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি, দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি। তাহলে যখন একই পক্ষপদ বা অপ্রধান পদ দুই জায়গায় দুই ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তখন যুক্তিটা ভুল হয়ে থাকে, তখন যুক্তিটা ভুল হয়ে থাকে। আর যুক্তিবিদ্যার ভাষায় এই ভুলকে বলে থাকে অনুপপত্তি, অনুপপত্তি বা ফ্যালাসি, অনুপপত্তি বা ফ্যালাসি। আচ্ছা, মানে উদাহরণ এখানে দেওয়া আছে, তার আগে বলি, মনে করো একটা শব্দ এক জায়গায় এক এক রকম হিসাবে থাকে না। যেরকম ধরো আমি যদি বলি যে রাইট, তাহলে একটা রাইট মানে ঠিক, আর একটা রাইট মানে ডান দিকে, আর একটা রাইট মানে হলো গিয়ে অধিকার, তাই না? তাহলে একটা ওয়ার্ড এক এক জায়গায় এক একভাবে বসতেছে। এরকম উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, কলম লেখার জিনিস জানি, আবার কলম একটি গাছ, এই যে বলে না যে গাছের কলম, তাই লেখার জিনিস গাছ। তাহলে এইভাবে যদি আমরা সিদ্ধান্তে আসি, তাহলে সেই সিদ্ধান্ত কি, সেই সিদ্ধান্তটা হলো এই যে অনুপপত্তি বা ফ্যালাসি, সেটা হলো গিয়ে অনুপপত্তি বা ফ্যালাসি। তাহলে এইটা কি হবে উত্তর, এটার উত্তর হবে এই পক্ষপদ, মানে এক এক জায়গায় যখন এক একভাবে থাকবে তখন সেটাকে বলে দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি। দ্ব্যর্থক মানে দুই অর্থ, দ্ব্যর্থক মানে কি, দুই অর্থ। আচ্ছা, এখানে হলো দেওয়া আছে উত্তর। এখন দেখো যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি। অ্যাডমিশনে যেই টপিকগুলো মনে করো বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা হলো এই এসডিজি। এসডিজির পূর্ণরূপ কি, এসডিজির পূর্ণরূপ হলো গিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের আগে যেইটা ছিল সেটার নাম ছিল মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল। সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল। এই এমডিজি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই রিসেন্ট শুক্রবারে যে বিশেষ পরীক্ষা হয়ে গেল, সেখানেও কিন্তু এসডিজি থেকে প্রশ্ন আসছে। তাহলে এটার ধারা কয়টি, এটার ধারা হলো তোমার 17টি। এটাকে আমরা চুক্তির মধ্যে ধরতে পারি, চুক্তি ভিতরে আমরা আনতে পারি। দেখো টেকসই উন্নয়নের 17টা লক্ষ্যমাত্রা আছে, আমাদের 17টাই মনে রাখতে হবে, 17টাই মুখস্থ করতে হবে, এবং সিরিয়াল বাই সিরিয়াল আসে। যেরকম তোমাকে বলতে পারে যে শিক্ষা কত নাম্বারে আছে, বা মনে করো যে দারিদ্র নির্মূল কত নাম্বারে আছে, বা তোমাকে বলতে পারে যে বৈষম্য হ্রাস এসডিজির কত নাম্বার গোল, বা তোমাকে বলতে পারে যে তোমার লক্ষ্য অর্জনে অংশদারিত্ব এইটি এসডিজির কত নাম্বার গোল। এর জন্য ধারা সহ কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এসডিজির বিষয়টাকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। টেকসই উন্নয়নের ব্যাপারটা প্রথম আলোচনা আসে 1987-এ ব্রুটল্যান্ড কমিশনের একটা রিপোর্টে প্রথম এসডিজির ধারণাটা পাওয়া যায়। 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে এসডিজির ধারণা প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো একটা হলো গিয়ে তোমার ধারণা প্রতিষ্ঠা পায়, একটা এখানে ধারণা প্রতিষ্ঠা পায়, আর এখানে কি হয়, এখানে সর্বপ্রথম আলোচনা হয় এসডিজি নিয়ে। তাহলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে রেজলিউশন নাম্বার যেটা হলো গিয়ে 70/1 এবং ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য
2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটি অনুমোদন লাভ করে। তাহলে এটার মেয়াদকাল কত, এটা থেকে প্রশ্ন আসে যে 2016 থেকে 2030 হলো এসডিজির মেয়াদকাল, যেটা হলো গিয়ে 15 বছর মেয়াদি এবং লক্ষ্য হলো গিয়ে 17টা, যেটা আমরা একটু আগেই দেখলাম। এখন বিষয় আছে, দেখো শুধু এসডিজির সাথে কিন্তু 17টা সংখ্যা না, আরও কিছু সংখ্যার সম্পর্ক আছে। যেরকম 17টা কি, 17টা হলো গিয়ে গোল, আর যদি বলে লক্ষ্য বা টার্গেট কয়টা, তাহলে সেটা কিন্তু 169। আর এই বিষয়গুলা যে মিট আপ হচ্ছে কিনা, বা এই বিষয়গুলা যে এসডিজির লক্ষ্যর দিকে কোনো বিষয়, কোনো বস্তু, কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ যাচ্ছে কিনা, সেটা মাপার জন্য ইন্ডিকেটর কয়টা, ইন্ডিকেটর হলো 231টা। তাহলে দেখো একবার আমরা দেখি, গোল 17, টার্গেট 129, আর ইন্ডিকেটর 231। আচ্ছা, কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়, কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? একটা সমাজ কল্পনা করো, সমাজে কি জনসমষ্টি থাকে, মানে সেখানে কি অনেক লোকজন থাকে, থাকে। সেইখানে কি এক একজনের এক রকম দায়িত্ব থাকে না, থাকে। সেখানে মানুষের মধ্যে ঐক্য থাকে না, থাকে। তাদের সব জায়গায় কি অভিন্ন ভাষা থাকে, মানে একটা ভাষা, একটা সমাজে কি সবসময় একটা ভাষা থাকে? বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ, কিন্তু তুমি যদি ইন্ডিয়াতে যাও, দেখো যে এক জায়গায় গেলে হয়তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে যাও, এখানে দেখা হলো কেউ বাংলা বলতেছে, কেউ হিন্দি বলতেছে, কি ইংরেজি ভাষা বলতেছে, তাই না? তুমি যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যাবা, যত অ্যাডভান্স কান্ট্রির দিকে যাবা, তত দেখবা ওইখানে বিভিন্ন ভাষার মানুষজন কথা বলতেছে। তাহলে কোনটি সমাজের উদাহরণ নয়, কোনটি সমাজের উদাহরণ নয়, সেটা হলো অভিন্ন ভাষা। এবং এটা কোন জায়গা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে সমাজ বিজ্ঞান থেকে, এই প্রশ্নটা আসছে সমাজ বিজ্ঞান থেকে। 5 নাম্বার, বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে কোনটা? এটা কিন্তু মানে বারবার আসা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার আসে। এবং এইটার উত্তর কি? এটার উত্তর হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষা কবচ বলা হয়, বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষা কবচ বলা হয়, এগুলো কিন্তু বলা হয়। তাহলে বাংলাদেশের সংবিধানের রক্ষা কবচও কিন্তু বলা হয়, বাংলাদেশের সংবিধানের রক্ষা কবচে বলা হয়, সংবিধানের রক্ষা কবচে বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা হলো তোমার সংবিধানের মধ্যেও ফেলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি যে প্রশাসনিক ইউনিট, এটাকে আমরা প্রশাসনিক ইউনিট বলতে পারি। প্রশাসনিক ইউনিট। এখন চলো আমরা দেখি সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু তথ্য দেখি। বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে, বাংলাদেশের সংবিধানের কত নাম্বার ভাগে? বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে, মানে 26 থেকে 47 অনুচ্ছেদে 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের সংবিধানে কতটি মৌলিক অধিকারের কথা বলা আছে? 18টি মৌলিক অধিকারের কথা বলা আছে, যা দেশের সর্বোচ্চ আইন দ্বারা নিশ্চিত করা হবে, আইনের দৃষ্টিতে সমতা। তাহলে এই মৌলিক অধিকারগুলো কি কি যদি একটু দেখি? সমতা, তারপরে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্ক রক্ষণ, চলাফেরার স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ধর্মের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর কিন্তু মৌলিক অধিকারের অংশ, যেগুলো আমাদের সংবিধানে বলা আছে। এগুলো ভঙ্গের ক্ষেত্রে হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। আচ্ছা, বাংলাদেশের মৌলিক অধিকারের প্রধান রক্ষা কবচ হলেন কি? এই যে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের কোন অংশটা? সুপ্রিম কোর্টের বিশেষ করে এই যে হাইকোর্ট বিভাগ। সংবিধান এবং জনগণ নিজেই জনস্বার্থে মামলার মাধ্যমে এটা নিষ্পত্তি করতে পারবে। এবং এটা কোন জায়গায় বলা আছে? গুরুত্বপূর্ণ, দেখো অনুচ্ছেদের, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে এবং 44 নম্বর অনুচ্ছেদে এটার কথা বলা আছে। অগাস্ট কোতের মতে কোনটি মানববিজ্ঞানের ত্রয়ী সূত্রের অন্তর্ভুক্ত নয়? তাহলে এটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে সমাজ বিজ্ঞান থেকে, এটা আসছে সমাজ বিজ্ঞান থেকে। এবং অগাস্ট কোত কে ছিলেন? অগাস্ট কোত ছিলেন হলো তোমার সোশিওলজির ফাউন্ডিং ফাদার বা সোশিওলজির জনক, সোশিওলজির জনক ছিলেন তিনি। এবং তিনি মানববিজ্ঞানের 3টি ত্রয়ী সূত্রের কথা বলা হয়েছে, 3টি ত্রয়ী সূত্রের কথা বলছে। একদম প্রথমে হলো তোমার কোন স্টেজ? একদম প্রথমে আসতেছে তোমার থিওলজিক্যাল স্টেজ, থিওলজিক্যাল স্টেজ মানে যেখানে মানুষজন ধর্মকর্মের কথাবার্তার বিশ্বাস করে। তারপরে আসতেছে মেটাফিজিক্যাল স্টেজ, মানে যেখানে মানুষজন ধর্মকর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে আসে এবং একটু লজিক্যালি চিন্তা ভাবনা করা শুরু করে, কিন্তু সম্পূর্ণ লজিক্যালও হয় না, আর সম্পূর্ণ ধর্মকর্ম থেকেও বেরো আসতে পারে না। আর 3 নাম্বার স্টেজ কোনটা? 3 নাম্বার স্টেজ হলো পজিটিভিজম স্টেজ বা পজিটিভিস্ট স্টেজ, মানে যে সময় মানুষ কেবলমাত্র
যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব সেগুলাই কেবলমাত্র বিশ্বাস করে। এই ধর্মতাত্ত্বিক স্তর হলো এই যে এই থিওলজিক্যাল স্টেজ, অধিবিদ্যার স্তর হলো এই মেটাফিজিক্যাল স্টেজ, আর দৃষ্টিবাদী স্তর হলো পজিটিভ স্টেজ, মানে যেটা দেখতে পারি না সেটা বিশ্বাস করি না, এই হলো বিষয়। তাহলে কোনটা অন্তর্ভুক্ত নয়, সেটা হলো বস্তুগত স্তর, এটা ত্রয়ী সূত্রের অন্তর্ভুক্ত নয়। ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে, সেটা হলো 2 আগস্ট 1935। তাহলে এখানে আমরা বলতে পারি যে তোমার ভারত উপমহাদেশের ইতিহাস, তাহলে উপমহাদেশের ইতিহাস এটা কিন্তু এক হিসাবে আমাদেরও ইতিহাস, কারণ এই সময় বাংলাদেশ বা এই পূর্ববঙ্গ কিন্তু ভারতেরই অংশ ছিল। দেখো 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা হলো গিয়ে জারি হয়। এখানে কি বলা আছে, এই যে দেখো 2 আগস্ট 1935, আমাদের উত্তর এখানে চলে আসছে। 2 আগস্ট 1935 তারিখে ব্রিটিশ পার্লামেন্টের রাজকীয় সম্মতি, যেটাকে বলা হয় রয়্যাল অ্যাসেন্ট লাভ করে। এটি ছিল ব্রিটিশ সরকারের কর্তৃক পরাধীন ভারতে প্রণীত দীর্ঘতম আইন। তাহলে এটা পরাধীন ভারতে, মানে তখন তো ভারত স্বাধীন ছিল না, পরাধীন ছিল, সেই সময় হলো গিয়ে দীর্ঘতম আইন বা সব থেকে বড় আইন, যে 2 আগস্ট 1935 সালে অনুমোদনের পর কি হয়, কার্যকারী হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ আইন আছে ভারতে, সেগুলো দেখি। ভারত সরকার আইন, যেটা 1858-তে, 2 আগস্ট 1858-তে এটি কি সম্মতি লাভ করে। তারপর ভারত শাসন আইনে যে 1919 সালে 23 ডিসেম্বর 1919 তারিখে রাজকীয় সম্মতি লাভ করে। ভারতীয় স্বাধীনতা আইন, যেটা হলো 1947, এটার মাধ্যমে তোমার এই যে রাজকীয় সম্মতি লাভ করে এবং ভারত কি হয়ে যায়, ভারত একটা স্বাধীন দেশে রূপ লাভ করে। কোনটি সামাজিকীকরণের উপাদান নয়, তাহলে এটাও দেখো সোশিওলজি থেকে আসছে। তাহলে দেখো তোমাদের যাদের এইচএসসিতে সোশিওলজি নাই, যুক্তিবিদ্যা ছিল না, তারা যদি অ্যাডমিশন পিরিয়ডে না পড়ো তাহলে কিন্তু এগুলা পারা টাফ। সামাজিকীকরণ কি, সামাজিকীকরণ বলতে বোঝায় সোশ্যালাইজেশন মানে কি, এই যে আমি তুমি কথাবার্তা বলতেছি, তুমি তোমার পরিবারের সাথে কথাবার্তা বলো, শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ইন্টারাক্ট করো, তারপরে হলো গিয়ে ধর্মীয় শিক্ষা লাভ করো, ধর্মীয় প্রতিষ্ঠানে যাও, এই বিষয়গুলোকে বলা হয় সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এটাকে কি বলা হয়, সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এখন তাহলে আমরা কি বুঝলাম, যে মানুষের সাথে ইন্টারাক্ট করা লাগতেছে, কথাবার্তা বলা লাগতেছে, এই বিষয়গুলো সোশ্যালাইজেশনের অংশ, তাই না? তাহলে অনুকরণ করা লাগে। এই যে দেখো একজন শিশু ছোটবেলায় তার পরিবারের লোকজন, তার আশেপাশের মানুষজনকে অনুকরণ করে বা ইমিটেট করে তারা তাদের আচার আচরণ করে না, তাহলে অনুকরণ হবে না। এখানে বলছে কি দেখো, নয় বলছে। তারপর শিক্ষার মাধ্যমেই তো এরকম সামাজিকীকরণ হয়। শিক্ষার মাধ্যমে তো একজন নিজের আচার আচরণ কেমন হবে, নিজের চিন্তা ভাবনা কেমন হবে সেটা নির্ধারণ করে। তারপরে কি চিহ্নিতকরণ, যে কোন জিনিসটা শিখবে, কোন জিনিসটা শিখবে না, বা কোন জিনিসটার সাথে নিজেকে আইডেন্টিফাই করবে, সেটা কি, সেটা হলো গিয়ে চিহ্নিতকরণ। তাহলে বাকি থাকে কোনটা, সেটা উত্তর হবে বিচ্ছিন্নকরণ। তাহলে দেখো এই যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের কথাই হলো একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বা মেলবন্ধন, তাই না? এখন যদি এখানে যদি কেউ একসাথে মিল না হয়ে বা সাথে সাথে না যায়, যদি বিচ্ছিন্ন আলাদা চলে যায়, তাহলে কি সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হবে? হবে না। এই বিচ্ছিন্নকরণের ইংরেজি কি, বিচ্ছিন্নকরণের ইংরেজি হলো আইসোলেশন। বিচ্ছিন্নকরণের ইংরেজি কি, আইসোলেশন। দেখো কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করে, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। এটা তাহলে কিসের অংশ, এটা আমরা বলতে পারি যে ইতিহাস বলতে পারি, আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলতে পারি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আবার পুরস্কারও বলতে পারি, পুরস্কার। এবং যারা হলো গিয়ে এই নাইট উপাধি পায়, তাদের নামের শুরুতে কি থাকে, তাদের নামের শুরুতে স্যার যুক্ত হয়ে যায়, তাদের নামের শুরুতে কি হয়ে যায়, স্যার যুক্ত হয়ে যায়। যেরকম আমরা বলি না যে স্যার ফজলে রাব্বি আবেদ, সে শিক্ষক বলে কি তাকে স্যার বলা হয় না, সে নাইটহুড পুরস্কার পাইছে বলে তাকে কি বলা হয়, স্যার বলা হয়। এবং কোন ঘটনার আর রেশে বা কোন ঘটনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করে, সেটা হলো খুবই ফেমাস, খুবই গুরুত্বপূর্ণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। আচ্ছা, এই হত্যাকাণ্ডটার ব্যাপারে একটু যদি আমরা দেখি, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
যেটাকে কি বলা হয়, যেটাকে আবার বলা হয় অমৃতসর হত্যাকাণ্ড। এক একটা বিষয়ের একাধিক নাম থাকে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। অমৃতসর হত্যাকাণ্ড ভারত উপমহাদেশের ইতিহাসে অন্যতম কি কুখ্যাত গণহত্যা হলো গিয়ে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালের 13 এপ্রিল, তাহলে কত তারিখে? 1919 সালের 13 এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে। তাহলে অমৃতসর কোথায়? অমৃতসর হলো গিয়ে পাঞ্জাবে। এবং এখানে একটা বিষয় আছে, একটা গুরুত্বপূর্ণ একটা নিদর্শন আছে শিখদের জন্য, যেটাকে বলে গোল্ডেন টেম্পল, যেটাকে বলে গোল্ডেন টেম্পল। এখানে তোমরা এই বিষয়টাকে, এই জিনিসটাকে বিভিন্ন বলিউডের গান, বলিউডের বিভিন্ন মুভি টুভিতে দেখতে পারবা। অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমাবেত নিরস্ত্র জনগণের উপরে গুলিবর্ষণ করে তাদেরকে কি হত্যা করা হয়েছিল। এবং 1915 সালে 3 জুন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদেয় নাইটহুড, তাহলে নাইটহুড কত তারিখে দেওয়া হয়? 1915 3 জুন। এবং এইটার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর সেই একই বছরে 1919 সালে এই বিষয়টাকে, এই পদকটাকে বর্জন করেন। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নয় কোনটি? এটা আসছে সোশিওলজি বা সমাজ বিজ্ঞান থেকে। তাহলে দেখো এখানে কিসের কথা বলছে? নয়। তাহলে এই কোনটার সাথে জেন্ডারের সম্পর্ক নয়? জেন্ডার কি? জেন্ডার হলো নারী ও পুরুষের সামাজিক বৈষম্য। তাহলে জেন্ডার বিষয়টা কি? জেন্ডার হলো কি সামাজিক বা সোশ্যাল। আর আরেকটা যেটা, সেটার নাম হলো কি লিঙ্গ। আরেকটা আছে বিষয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লিঙ্গ। আরেকটা যে বিষয়, সেটা হলো কি লিঙ্গ। লিঙ্গ বিষয়টা কি? এটা হলো কি জৈবিক, এটা জৈবিক। তাহলে দেখো বলছে কোনটা জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য নয়? সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে। অনেক সময় দেখা যায় না যে যখন বাবা মারা যাওয়ার পরে বা বাবা মারা যাওয়ার পরে বা বাবা বেঁচে আছে, হয়তো ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করতেছে, অনেক সময় ছেলেকে বেশি দিচ্ছে, মেয়েকে কম দিচ্ছে, হিসাব না করে একদম জাস্ট র্যান্ডমলি দিয়ে দিচ্ছে। বা মেয়েকে বলতেছে তোর ভাইকে দেই, তো তুই তো তোর কি বলে যে স্বামীর ঘর থেকে তো পাবি বা শ্বশুরের দিক থেকে তো পাবি, তোর এগুলা দরকার নাই। বা বলে যে তুই এগুলা নিস না, নিলে তোর ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে। তাহলে কোনটার ভিত্তিতে দিচ্ছে না? সে নারী বলে দিচ্ছে না। এর জন্য সম্পত্তির উত্তরাধিকারের বৈষম্য উত্তর হবে না। তারপরে চলাফেরার বৈষম্য। অনেক সময় আমরা কি দেখি যে তোমরা যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা যে ছেলেদের হল 24 ঘন্টা খোলা, আর মেয়েদের হল রাত 11টা বা 10টার সময় বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় আরও আগেও বন্ধ হয়ে যায়। তাহলে এটা কি? চলাফেরার বৈষম্য। তারপর শ্রম মূল্যের বৈষম্য। অনেক সময় দেখবে একটা ফ্যাক্টরিতে একটা ছেলে একটা মেয়ে কাজ করতেছে, মেয়েকে স্বাভাবিকভাবে কম বেতন দেওয়া হয়, মনে করা হয় মেয়ে বেশি কাজ করে না। বেশি কাজ যদি করেও মালিক যদি জানেও, তাও তাকে কম দেওয়া হয়। তার কারণ কি? জানে যে এই মেয়ে তো অন্য জায়গায় যে কাজ পাবে না, বা তার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। সে যদি 5 দিনও চাকরি বাকরি না করে, 5 দিনও যদি টাকা পয়সা না পায়, তাহলে তো তার জন্য ক্ষতি। এজন্য বিভিন্ন কারণে নারীকে টাকা পয়সা কম দেওয়া হয়। তাহলে শ্রমমূল্যের বৈষম্যও হবে না। একটা কি বয়স ভিত্তিক বৈষম্য। এখানে কি নারী পুরুষের কোনো বিষয় আছে? না, নারী পুরুষের বিষয় নেই। বিষয় কিসের? বিষয় হলো বয়স ভিত্তিক বৈষম্য। তাহলে এটা হবে উত্তর। ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ন্যাটো আমরা সবসময় জানি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অনেক সময় প্রশ্ন আসে যে নিম্নে কি বলে এই প্রতিষ্ঠানের বা এই অর্গানাইজেশনের পূর্ণরূপ কোনটি বা পূর্ণরূপ নয় কোনটি? পূর্ণরূপ কিন্তু খুব ভালোভাবে স্পেলিং সহ জেনে যেতে হবে। ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এইটা কেমন জোট? তাহলে এইটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে জোট থেকে। এই প্রশ্নটা আসছে জোট থেকে। এবং এটা কেমন জোট? এটা হলো তোমার সামরিক জোট, মানে সামরিক কাজে সাহায্য সহযোগিতা করে, সামরিক জোট। এবং এটা সর্বশেষ রাষ্ট্র বা সর্বশেষ সদস্য কোনটা? সর্বশেষ সদস্য হলো এই সুইডেন। দেখো ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা কয়টি? বর্তমান দেশের সদস্য সংখ্যা হলো 32টি। বর্তমান দেশের সদস্য সংখ্যা 32টি। এদের মধ্যে 30টি দেশই ইউরোপের, আর বাকি 2টা দেশ হলো গিয়ে উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা। আরেকটা প্রশ্ন আসতে পারে যে
ন্যাটোর একমাত্র মুসলিম দেশ কোনটা? সেটা হলো আগে তুরস্ক। একমাত্র মুসলিম দেশ কোনটা? একমাত্র মুসলিম হলো গিয়ে তুরস্ক। একমাত্র মুসলিম দেশ হলো গিয়ে তুরস্ক। 2009 সালের 1 এপ্রিল আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। উত্তর মেসিডোনিয়া 27 মার্চ 2020 সালে যোগ দেয়। এবং সর্বশেষ সুইডেন কত তারিখে যোগ দেয়? সুইডেন যোগ দেয় 7 মার্চ 2004 তারিখে যোগ দেয়। এটা যেহেতু সেই সময় সাম্প্রতিক ছিল, সেই সময় আসছে, তোমাদের এই বিষয়গুলো আসার সম্ভাবনা কম। কিন্তু কি আসতে পারে? আসতে পারে যে রিসেন্টলি তোমার এই যে বুলগেরিয়া, বুলগেরিয়া, হ্যাঁ বুলগেরিয়া, রিসেন্টলি বুলগেরিয়া তারা হলো ইউরো কারেন্সিটা রপ্ত করছে। তাহলে এইটা প্রশ্ন আসতে পারে তোমাদের। বা তোমাদের প্রশ্ন আসতে পারে রিসেন্টলি কোন দেশটা তোমার এই যে তোমার সেনজেন ভিসার, সেনজেন দেশের বা সেনজেন যে জোটের ভিতরে আসছে, এই বিষয়গুলা প্রশ্ন আসতে পারে তোমাদের। তারপর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে যেটা হলো কি পূর্ণরূপ, ক্যাপিটাল লেটারে হবে। অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। কোন জায়গায়? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, যা 1967-এ ফ্রান্সের প্যারিস থেকে স্থানান্তরিত করে। তাহলে যদি প্রশ্ন আসে যে ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামের, যেই বেলজিয়ামের ব্রাসেলসের আগে কোথায় ছিল? ফ্রান্সের প্যারিসে। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? নরগোষ্ঠী মূলত চারটা, নরগোষ্ঠী মূলত চারটা, এবং এই চারটাই হলো এখানে বলা আছে, চারটা এখানে বলা আছে। যে ককেশয়েড মানে যারা হলো গিয়ে ফর্সা, যাদের চুল একটু বাদামি কালারের হয়, বা যাদের চুল হলো একটু সোনালী কালারের হয়, চোখের রং সাধারণত নীল হয়, তাদের বলে ককেশয়েড। মঙ্গোলয়েড কারা? যারা হলো গিয়ে মঙ্গোলিয়া অঞ্চলে যাদের হলো গিয়ে বসবাস ছিল বা এখনো আছে। আর ককেশয়েড হলো গিয়ে তোমার ইউএসএ বা ইউরোপের অঞ্চলে নর্ডিক কান্ট্রি। নিগ্রয়েড কারা? নাম শুনে বোঝা যাচ্ছে যে আফ্রিকার অঞ্চলের মানুষজন যারা। আর দ্রাবিড়ীয় আরেকটা, তবে দ্রাবিড়ীয় না, আরেকটা যেটা হলো গিয়ে আছে সেটা হলো গিয়ে অস্ট্রেলয়েড। সেটা হলো অস্ট্রেলয়েড। এই চারটার এই যে এইগুলা তো আছেই, আর আরেকটা হলো অস্ট্রেলয়েড। অস্ট্রেলয়েড। তাহলে কাদের সাথে বৈশিষ্ট্য মিল আছে? মিল আছে হলো মঙ্গোলয়েডদের সাথে বৈশিষ্ট্যের মিল আছে। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মূলত মঙ্গোলয়েড জনগোষ্ঠীর। এবং এরা কোন জায়গায় কি আছে দেখো, এখানে তোমাদের জন্য চমৎকার একটা চার্ট দেওয়া আছে যে ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রয়েড এবং অস্ট্রেলয়েডদের মধ্যে পার্থক্য কি। প্রশ্ন আসতে পারে, এরকম করে প্রশ্ন আসে। এই যে বৈশিষ্ট্য না, যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে বলতে পারে এটা কাদের বৈশিষ্ট্য, ককেশীয়, মঙ্গোলয়েড না কি। এর জন্য এই চার্টটা খুব ভালোভাবে তোমাদের জানা থাকা লাগবে। তারপরে এখানে দেখো যে বাংলাদেশে যেই সব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রভাব বেশি, বা যাদের প্রশ্ন আসে, যাদের নিয়ে প্রশ্ন আসে বেশি, তাদের গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। এটা অবশ্যই খুব ভালো মতো পড়বা। এদের প্রধান তোমার যে উৎসবগুলা কি কি, এদের অন্ত্যেষ্টিক্রিয়া কেমন হয়, এদের ঐতিহ্যবাহী পোশাক কি, এদের ধর্ম কি, এদের বসবাস কোন জায়গায়, তারা কোন অঞ্চলে বসবাস করে, তাদের তোমার উপার্জন করে মূলত কোনভাবে, এইগুলো নিয়ে প্রায় প্রশ্ন আসে। যে দেখো চাকমা নিয়ে পড়বা, তারপরে গারো নিয়ে পড়তে হবে, সাঁওতাল নিয়ে পড়তে হবে, মণিপুরি নিয়ে পড়তে হবে। এই চারটা থেকে বিশেষভাবে প্রশ্ন আসে। আর বাকি যেগুলো থেকে ছোট ছোট ইনফরমেশন আছে, যেরকম খাসিয়া, মগ, কোচ, রাখাইন, এগুলা পড়তে হবে। তারপরে প্রশ্ন আসে যে কারা হলো গিয়ে মাতৃতান্ত্রিক, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী, গারো আর খাসিয়া। কারা হলো গিয়ে মুসলিম, পাঙ্গন। কোন অঞ্চলে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেখা যায় না, খুলনা বিভাগে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কোন প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? চতুর্থ শিল্প বিপ্লব যেটা আমরা বর্তমানে এক্সিস্ট করি, তাহলে এটা কিসের অংশ? এটা আইসিটির অংশ। আগেরটা কি দাগানো হয়েছে? মনে হয় না। আচ্ছা, এটা হলো সমাজ বিজ্ঞান বা সোশিওলজি থেকে আসছে। আচ্ছা, এটা আসছে আইসিটি থেকে। এবং চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় কোনটা? তাহলে বললাম যে চতুর্থ শিল্প বিপ্লব সময়কালে আমরা এখন আসি। এই সময় কি রোবোটিক্স নিয়ে কথাবার্তা হয়? হ্যাঁ। 3D প্রিন্টিং নিয়ে কথাবার্তা হয়? হ্যাঁ। আইওটি বা ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস, এখানে নিয়ে আইওটি নিয়েও কথাবার্তা হয়। তাহলে কথা হয় না কোনটা? না, টেলিগ্রাফ, টেলিগ্রাম অ্যাপের ওই টেলিগ্রাম না, কিন্তু টেলিগ্রাফ এই প্রযুক্তি কিন্তু এখন ব্যবহার হয় না। তাহলে প্রথম শিল্প বিপ্লব কি ছিল? বাষ্প শক্তি এবং যান্ত্রিক উৎপাদন ছিল প্রথম শিল্প বিপ্লব। দ্বিতীয় শিল্প বিপ্লব কি? বিদ্যুৎ, ইস্পাত, গণ উৎপাদন। তৃতীয় শিল্প বিপ্লব কি? কম্পিউটার, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি। আর চতুর্থ শিল্প বিপ্লব যেখানে আমরা এক্সিস্ট করতেছি, এআই, রোবোটিক্স, আইওটি, বিগ ডাটা, এগুলা।
দেখো, একটি দেশের ন্যায়পালের উপস্থিতি কি প্রতিষ্ঠায় সহায়ক? একটা দেশের ন্যায়পালের ভূমিকা কোন জায়গায়? কার্যকর আইন বিভাগ, কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো, জনকল্যাণমূলক সুশাসন নাকি ন্যায় বিচার? ন্যায়পাল মূলত যেটা করে জনকল্যাণমূলক সুশাসন, মানে জনগণ যেন সুশাসনটা পায় এবং তাদের কল্যাণে যেন হয় এই জিনিসটা সে মেনটেন করে। দেখো, ন্যায়পালের সুন্দর একটা ইংরেজি আছে, এটা নিয়ে প্রায় প্রশ্ন আসে, বলে যে ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ কি, বা অম্বার্টসম্যান বলতে কোনটা বোঝায়, এবং বাংলাদেশের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে এটার কথা বলা আছে? 77 নাম্বার অনুচ্ছেদে এটার কথা বলা আছে। অনুচ্ছেদের ন্যায়পালের কথা বলা থাকলেও, ন্যায়পাল পদটা থাকলেও এইখানে কিন্তু কোনো ব্যক্তি নিয়োজিত বাংলাদেশে নেই। এটি 1972 সালের মূল সংবিধানের অন্তর্ভুক্ত হলেও 1980 সালে ন্যায়পাল আইন গৃহীত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে ন্যায়পাল আইন গৃহীত হয় কত সালে? 1980 সালে। যদি বলা হয় যে মানে কত সালে সংবিধানে ন্যায়পালের কথা প্রথম উল্লেখ ছিল 1972 সালে, তাহলে দেখো কনফিউজিং বিষয় গুলানো যাবে না। প্রথম উল্লেখ ছিল 1972 সালে, ন্যায়পাল আইন পাশ হয় কত সালে? 1980 সালে। আচ্ছা, হালদা নদীর উৎপত্তি কোথায়? হালদা নদীর উৎপত্তি কোথায়? কোন নদীর উৎপত্তি কোথায়? তাহলে নদী নিয়ে কিন্তু দাঁড়াও, এটা নিয়ে একটু লিখি। এটাও তোমার প্রশাসনিক ইউনিট, প্রশাসনিক ইউনিট। প্রশাসনিক ইউনিট। আর এটা আসতেছে নদ নদী থেকে। দেখো, নদ নদীর কয়েকটা জিনিস তোমার জানতে হবে, সেটা হলো উৎপত্তি জানতে হবে, কোন জায়গা থেকে শুরু হয়েছে, উৎপত্তি জানতে হবে। তারপর কি জানতে হবে? এটার হলো গিয়ে শাখা নদী কোনগুলা, এটার হলো গিয়ে শাখা নদী কোনগুলা, তাই না? তাহলে শাখা নদী জানা লাগবে। শাখা নদীর পর আর কি জানা লাগবে? উপনদী জানতে হবে, উপনদী। তারপর এটা কোন শহরের তীরে অবস্থিত, এটা হলো গিয়ে জানতে হবে। তারপর এটার কোন জায়গায় পতন হয়েছে, এটা কোন জায়গায় পতন হয়েছে, এগুলা জানতে হবে। আর আরেকটা আসলে কি বিবিধ, মানে এর বাইরে যা আসে, নদ নদী থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তাহলে হালদা নদীর উৎপত্তি কোথায়? হালদা নদীর উৎপত্তি হলো গিয়ে খাগড়াছড়িতে। দেখো, এইটার এই যেই বিষয়গুলা নিয়ে বললাম, যে যেগুলা যেগুলা জানতে হবে একটা নদ নদীর, এখানে সেগুলাই বলা আছে যে উৎপত্তিস্থল কোথায়? বাটনাতলী পাহাড়, রামগড়, খাগড়াছড়ি। প্রবাহ খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার মধ্যে এই তোমার হালদা নদী প্রবাহিত। তারপর পরিণতি কি? এটা হলো কর্ণফুলী নদীতে যে এটার পতন ঘটছে, বা এটার এই যে পতন ঘটছে, এটা বিশেষত্ব কি? এশিয়ার একমাত্র জোয়ার ভাটাযুক্ত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। আমরা তো জানি যে, তাই না, যে হালদা একটি মৎস্য প্রজনন কেন্দ্র, কিন্তু এটা কিন্তু এশিয়ার একমাত্র জোয়ার ভাটাযুক্ত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এইগুলো হলো গিয়ে বিবিধ বা বিশেষ তথ্য। আচ্ছা, গ্রুপ ডিসকাশন সাপোর্ট সিস্টেম পরিচালনার মাধ্যম কোনটি? তাহলে এক কথায় গ্রুপ ডিসকাশন যদি আমরা করতে চাই, আমরা কিভাবে করব? ইমেল সার্ভিসে কিন্তু সাধারণত করা যায় না, মাল্টিপল মানুষের সাথে করতে হয়, এবং একজন মেসেজ দিয়ে আরেকজনের মেসেজের জন্য ওয়েট করতে একটা টাইম কনজিউমিং বিষয়। তুমি জানো না যে আমি যে মেসেজটা দিছি, ইমেলটা দিছি, সেই ব্যক্তি দেখছে কিনা, বা সে মনে করে লিখতেছে, তুমি মনে করছো সে দেখেই নাই, তাই না? তারপরে কি A2I কর্মসূচির মাধ্যমে হয় না, জেলা ওয়েব পোর্টালের মাধ্যমে হয় না, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়ে থাকে। তাহলে এটাও দেখো, এটাও কিন্তু আসছে আইসিটি থেকে। দেখো, বিষয়ভিত্তিক কিন্তু অনেক প্রশ্ন আসছে। কোনগুলো সার্বজনীন লজিক গেট? কোনগুলো সার্বজনীন লজিক গেট? সার্বজনীন লজিক গেট হলো কি ন্যান্ড আর নর। তাহলে লজিক গেট কি, এগুলো নিয়ে আশা করি বলা লাগবে না তোমাদের, অলরেডি আইসিতে তোমরা সবাই পড়ছো। লজিক গেট কোনটা কিসের আন্ডারে সেটা দেখি। বেসিক লজিক গেট কি? এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক বা উৎপন্ন বা ডিরাইভড লজিক গেট কোনগুলা? সেগুলো হলো ন্যান্ড গেট আর নর গেট। মানে নট গেট আর এন্ড গেট, মানে মনে করো যে এন্ড গেট আর নট গেট মিলে যেটা সেটা ন্যান্ড, আর নট গেট আর নর্মের গেট মিলে যেটা সেটা হলো নর। একটা নর আর একটা ন্যান্ড। আর তারপরে কি আসতেছে? তারপর আসছে এক্সর আর এক্সনর। আর ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট কোনটা? ন্যান্ড আর নট। ইউনিভার্সাল গেট কোনটা? ইউনিভার্সাল গেট হলো ন্যান্ড আর নট। আচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞার্থ প্রদানকারী হচ্ছেন কে, মানে এই সংজ্ঞাটা কে দিয়েছেন? তাহলে দেখো, প্রায় সময় কিন্তু এই সংজ্ঞা উক্তি নিয়ে প্রশ্ন আসে, প্রায় সময় কিন্তু সংজ্ঞা উক্তি নিয়ে প্রশ্ন আসে, প্রায় সময় সংজ্ঞার উক্তি নিয়ে প্রশ্ন আসে। এবং এই উক্তিটা কে দিয়েছিলেন? এই উক্তিটা দিয়েছিলেন সিডনি, উক্তিটা দিয়েছিলেন সিডনি ভার্বা, এই উক্তিটা দিয়েছিলেন সিডনি ভার্বা। সি ল্যাঙ্গুয়েজ ইনপুট দেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয়? আবার দেখো, আইসিটি থেকে একটা প্রশ্ন আসছে। দেখো, মনে করো তোমরা পারো না, এখন ধরো যদি আমরা কমন সেন্সও খাটাই আমরা ব্যবহার করি,
তাহলে ইনপুট কি? ইনপুট মানে কোনো তথ্য যোগ করা। ইনপুট মানে কি? কোনো তথ্য যোগ করা। তাহলে এর ভিতর কোনটা করলে, কোনটার মাধ্যমে আমরা নতুন কিছু যোগ করতে পারি? আমরা ছবি তুলি না, ছবি তুলি, তারপর কোনো পেপার, কোনো ডকুমেন্ট স্ক্যান করি। তাহলে এই যে স্ক্যান এফ যেটা, এটাই হবে হলো গিয়ে উত্তর। আর তাহলে যদি বলি আউটপুট কোনটা, তাহলে ছবি যখন আমরা প্রিন্ট করি সেটা আউটপুট না? তাহলে আউটপুট হলো এই প্রিন্ট। এটা কি? এটা আউটপুট। আচ্ছা, তারপরে এটা হলো সংসদ থেকে বা সংসদ সংবিধান, এটা আলাদা একটা টপিকের মধ্যেই ফেলানো যায়, কারণ এগুলা থেকে বারবার প্রশ্ন আসে এবং সামনে যেহেতু ইলেকশন তোমাদেরও আসার মতো। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত 50টি যে নির্ধারিত আসন আছে, আমরা জানি কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? এটা অনুসরণ করা হয় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক। তো কারণ আমরা জানি যে 30টা যে 300 আসন যেটা, সেটা ভোট হয়, জনগণ ডিরেক্টলি ভোট করে। আর এই 300 জন যখন নির্বাচিত হয়ে যায়, তারপর তারা 50 জন মহিলা সদস্যদেরকে তারা সিলেক্ট করতে পারে। আচ্ছা, এবং নারীদের যেই সংসদের যেই আসন 50টা, এটার কিন্তু বেশ কিছু সংশোধনীর ইতিহাস আছে। এইখানে 4টা সংশোধনী ছিল সংবিধানে, যেখানে নারীদের আসনের কথা বলা আছে। 10ম সংশোধনীতে প্রথম নারীদের আসন করা হয় 30টা এবং 10 বছর মেয়াদে পুনর্ব্যবস্থা করা হয়, মানে এটা 10 বছর আরো এক্সিড করবে। তারপর 14তম সংশোধনীতে 30 থেকে কত হয়ে যায়? 45, এবং এখানেও 10 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়। 15তম সংশোধনীতে মেয়াদ বৃদ্ধি করে না, কিন্তু সংখ্যা বৃদ্ধি করে, 45 থেকে 50 হয়ে যায়। আর এই যে তোমার 17তম সংশোধনী, মানে সর্বশেষ সংশোধনী যেটা, এটা কিন্তু সর্বশেষ সংশোধনী। এই সংশোধনীতে তোমার নারীদের সংরক্ষিত আসন যেটা, সেটা কয়টা? 50 বছর, 50টা, এবং মেয়াদ বাড়ানো হয় 25 বছর বাড়ানো হয়ে থাকে। তারপর দেখো আরেকটা আইসিটি প্রশ্ন, কোন কম্পিউটার পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণা ব্যবহার করা যায়? এটা আমরা অনেকে জিপিএস মনে করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম মনে করি, কিন্তু এইটা জিপিএস না। এটা কি? এটা হলো জিপিএস কাজটা কি করে? এটা হলো কি লোকেশন ট্র্যাক করে বা লোকেশন দেখার জন্য। কিন্তু এখানে বলতেছে বিভিন্ন পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ করা, মানে তোমার যখন নলেজ লাগবে। উপাত্ত মানে কি? উপাত্ত মানে হলো গিয়ে নলেজ। উপাত্ত মানে হলো গিয়ে নলেজ বা ডেটা। এটা যখন আসবে তখন যে ইনফরমেশন চলে আসবে, মানে জিআইএস, এটা হবে হলো উত্তর। আর এসপিএসএস কি? এসপিএসএস আছে, এটা হলো গিয়ে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস, মানে যারা সামাজিক বিজ্ঞানে পড়াশোনা করে তাদের হলো গিয়ে স্ট্যাটিস্টিক্সের কাজ করার জন্য এসপিএসএস তারা ব্যবহার করে। আর এমআইএস কি? এটা হলো গিয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ওকে। বাংলাদেশের সংবিধানের কত নাম্বার সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? এটা হলো 15 নম্বরে। এটা আসছে আইসিটি, আর এটা হলো সংবিধান থেকে আসছে। সংবিধান জেপিজি, এটা বলতে কি বোঝে? এটা বোঝে জিরো পপুলেশন গ্রোথ, মানে কোনো নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি উল্লেখযোগ্য পপুলেশন, মানে জনসংখ্যা যদি বৃদ্ধি না পায়, সেটাকে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলে জিরো পপুলেশন গ্রোথ। এটা আসছে তোমার এটা আসছে জনসংখ্যা ও নৃতত্ত্ব। নৃতত্ত্ব মানে কি? মানুষ নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলে নৃতত্ত্ব। আচ্ছা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নেই? আমরা জানি যে যুক্তরাষ্ট্রের আছে, যুক্তরাজ্যের আছে, চীনের আছে, আর কাদের কাদের আছে? আর আছে হলো গিয়ে ফ্রান্সের আর রাশিয়ার। এই 5টা দেশের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। তাহলে নাই কোনটা? নাই হলো গিয়ে জাপানের। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? মানে জাতীয় বাজেট কোন জিনিসটা কথা বলেন? জাতীয় বাজেট দেখবে রাজস্ব নিয়ে কথা বলে, ব্যয় নিয়ে কথা বলে, জাতীয় আমাদের দেশে ঋণ কতটুকু আছে, কোন কোন জায়গা থেকে ঋণ আছে, সেটা হলো গিয়ে কথা বলে, কিন্তু কোনটা নিয়ে কথা বলে না? এই লাভ
বা প্রফিট নিয়ে কখনো কথা বলে না। তার কারণ হলো রাষ্ট্রের কাজ লাভ করা না, প্রফিট করা না, রাষ্ট্রের কাজ হলো জনগণের সেবা করা। মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কোনটা? মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয়, সুদের হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর প্রতিরক্ষা উন্নয়ন বাজেট। কিসের? মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচক। তাহলে মানব উন্নয়ন সূচক নিয়ে যখন কথা হবে তখন কথা হবে কোনটা নিয়ে? জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে। মানব উন্নয়ন সূচক বা এইচডিআই এর প্রধান ও মৌলিক নির্দেশক কি? একটা হলো তোমার স্বাস্থ্য, শিক্ষা ও মাথাপিছু আয়। তাহলে উদাহরণ কোন, মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে মাথাপিছু জাতীয় আয়। উত্তর কোনটা হবে? মাথাপিছু জাতীয় আয়। একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা তা পরিবর্তন ঘটে না কখন? বা একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা পরিবর্তন ঘটে না কখন? উৎপাদন সম্ভাবনা রেখা কি? প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ এবং অবস্থার পরিবর্তন যে রেখার মাধ্যমে প্রকাশ পায় সেটা উৎপাদন সম্ভাবনা রেখা। এবং এটা পরিবর্তন ঘটে না অবসরে বয়স সীমা বৃদ্ধি করা হলে। মানে আমরা তো জানি যে বাংলাদেশে 60 বছর, যারা 60 বছরের উপরে গেলে তারা তোমার অবসরপ্রাপ্ত হয়ে যায়, তারা তাদের চাকরি থেকে অবসর নিয়ে নেয়, সাধারণত সরকারি চাকরি থেকে। এই অবসরের যদি বয়সসীমা বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাতে কি ঘরে, মানে কি ঘটে না? পরিবর্তন ঘটে না। বার্ডের প্রতিষ্ঠাতাকে, বার্ডের প্রতিষ্ঠাতা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো আক্তার হামিদ খান। এটা আসছে ইকোনমিক্স থেকে, ইকোনমিক্স থেকে। এটাও আসছে তোমার সূচক, এটা আসছে সূচক থেকে, এটা আসছে সূচক। এটা আসছে তোমার অর্থনীতি বা সূচক, দুইটাই বলা যায়। বার্ডের প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান আমরা মোটামুটি সকলেই জানি। এবং এই তাহলে গুরুত্বপূর্ণ এটা হলো তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান। এই যে বার্ড একটা প্রতিষ্ঠান। বার্ড কোথায় অবস্থিত? বার্ড অবস্থিত হলো কুমিল্লাতে। কোথায় অবস্থিত? এটা অবস্থিত কুমিল্লাতে, এটা অবস্থিত কুমিল্লাতে এই বার্ড। তাহলে বাংলাদেশ সে কৃষি নিয়ে যারা গবেষণা করে, বাংলাদেশের কৃষি ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, সেটা প্রতিষ্ঠান বার্ড এবং এটার প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। আর ফজলে হাসান আবেদ কিসের? তিনি হলো ব্র্যাকের প্রতিষ্ঠাতা, তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। আচ্ছা, কোন ব্যয় রেখা আনুভূমিক অক্ষের সমান্তরাল? কোন ব্যয় রেখা আনুভূমিক অক্ষের সমান্তরাল? মানে এই যে এটা আনুভূমিক অক্ষ, এটা সমান্তরাল যেটা, এটা হলো টিএফসি। এটা কি? এটা হলো টিএফসি। তাহলে এটা আসছে অর্থনীতি থেকে। তাহলে দেখো আমাদের কতগুলা তথ্য আসছে মৌলিক বিষয়গুলি থেকে। মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কোনটি? মুদ্রাস্ফীতির নেতিবাচক, স্বাভাবিকভাবে অর্থনীতির অংশ। মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কোনটি? এটা অর্থনীতি থেকে আসছে এবং এটার উত্তর কি হবে? প্রকৃত আয় হ্রাস, প্রকৃত আয় হ্রাস। তাহলে দেখো যদি গুরুত্বপূর্ণ টপিকের কথা বলি তাহলে একদম প্রথমে আমরা কি দেখলাম? কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? একদম প্রথমে আসছে যুক্তিবিদ্যা থেকে। তাহলে যুক্তিবিদ্যা আমরা খুব ভালো করে পড়ব, আমরা যুক্তিবিদ্যা খুব ভালো করে পড়ব। তারপর দেখলাম সমাজবিজ্ঞান থেকে প্রশ্ন আসছে, আমরা সমাজবিজ্ঞান নিয়ে পড়ব। সমাজবিজ্ঞানের পরে কি দেখলাম? সমাজবিজ্ঞানের পর দেখলাম অর্থনীতি থেকে প্রশ্ন আসছে। অর্থনীতির পরে আমরা কি দেখলাম? যে বিভিন্ন সূচক থেকে প্রশ্ন আসছে। তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসছে। তারপরে প্রশ্ন আসছে সংবিধান ও সংসদ থেকে, সংবিধান ও সংসদ থেকে প্রশ্ন আসছে। তারপরে জাতীয় বিষয়গুলি থেকে প্রশ্ন আসছে। তারপরে আমাদের প্রকৃতি, নদ নদী, এগুলা থেকে প্রশ্ন। প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি থেকে প্রশ্ন আসছে। তারপরে উক্তি, সংজ্ঞা, বই, এগুলা থেকে প্রশ্ন আসছে। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা ভালো মতো পড়ে যাও তাহলে দেখা যাবে যে জিকেতে
30টার মধ্যে তোমাদের যেই কয়টা জিকে আসবে খুব ভালো মতো উত্তর করে আসতে পারবা ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বাদ দিয়েছে সেটা হলো আইসিটি, এবং অনেক সময় কি খেলাধুলা থেকেও প্রশ্ন আসে, খেলাধুলা থেকে প্রশ্ন আসে, আর সাম্প্রতিক তো একদম আলাদা বিষয়। তাহলে দেখো এই যে তোমার 6 6 12টা গুরুত্বপূর্ণ টপিক যদি তোমরা ভালো মতো পড়ো, ভালো মতো যদি পড়ো, তাহলে আশা করা যায় তোমাদের যেই জিকে গুচ্ছের সেখানে একটা ভালো ভালো ফলাফল করে আসতে পারবো। এবং এখনো কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষার জন্য, তোমরা যদি চেষ্টা চালিয়ে যাও আশা করি ভালো কিছু হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, দোয়া রেখো। আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও।